যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ৪৫,০০০ ছাড়ালো। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর সোলজ। সর্বশেষ জানাবো, ট্রাইব্যুনালে হাজির করা হলো আনিসুর রহমান, সালমান পলক সহ ১৬ জন আসামিকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। সোমবার ১৬ ডিসেম্বর এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলায় চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশেপাশে রাস্তা বন্ধ করে দেয়। ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান রয়েছে, নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর সোলজ। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ। সোমবার এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন তিনি এবং তাতে তিনি হেরে যাবেন বলেই ধরে নিয়েছিলেন। এরই মধ্যে দিয়ে আগামী বছরের ২৩শে ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি হলো জার্মানিতে। এরই মধ্য দিয়ে আগামী বছরের ২৪শে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার ৩ দলের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি। এর জেরে গত নভেম্বরের জার্মানি কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ সোলজ। এরপরে জানানো হয় ১৬ ডিসেম্বর আস্থা ভোট ডাকা হবে। আর সোলজের ধারণা ছিল তাতে হেরে যাবেন তিনি। সোমবারে আস্থা ভোটে হলেও তাই। এতে করে তার রাজনীতিতে টিকে থাকার পথ এখনো রয়ে গেল। এমনকি তার দল আবারও নির্বাচনে জেতার চেষ্টা করতে পারবে। জার্মানি সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ সোলজের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসা বান্ধব দল এফডিপি ও পরিবেশ বান্ধব দল গ্রিন পার্টি। অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরেই এই ৩ দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে। সে কারণে জুলাইয়ে একবার জোট সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই সরকার ভেঙেই যায়। গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ৪৫,০০০ ছাড়ালো। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে গেছে। সর্বশেষ বেইত লাহিয়াত, সাতি শরণার্থী শিবির এবং গাজা সিটিতে আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ বছর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৫,০২৮ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ১,৬০,৯৬২ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন নিহত এবং আরো ২০৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আহত অবস্থায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ হয়েছেন। মূলত গাজায় অতিবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূলত ইসরায়েলি আক্রমণ থেকে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হলো আনিসুল, সালমান পলক সহ ১৬ জন আসামিকে। জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী
আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় প্রিজন ভ্যানে করে দ্বিতীয়বারের মতো তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বিভিন্ন কারাগার থেকে সাবেক এসব মন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদদের আদালতে আনা হয়। এর মধ্যে গোলাম দস্তগীর গাজীকে আনা হয় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানিয়েছে, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আজ 17ই ডিসেম্বর প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই মামলাতেই তাদেরকে হাজির করা হয়েছে। অভিযুক্তরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলন থামাতে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত 17ই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 27 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক সচিব সহ মোট 14 জনকে গ্রেপ্তার দেখিয়ে 18ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী 18ই নভেম্বর সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।